নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেস লোকো পাইলটস জব ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা কিভাবে লোকো পাইলটস হতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। লোকো পাইলটস হতে গেলে কি কি করতে হয় সেই জিনিসটা আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো বন্ধুরা, আজকের যে ডেট সেটা হচ্ছে 20/1/2024। নতুন নোটিফিকেশন বেরিয়ে গেছে লোকো পাইলটস অ্যাডমিশনের জন্য। এএলপি স্টেজে রিক্রুটমেন্টের জন্য ইন্ডিয়ান রেলওয়ে থেকে নোটিফিকেশন রিলিজ করেছে, আমরা সেটা নিয়ে ডিসকাস করব। তো বন্ধুরা, চলে যাওয়া যাক ইন্ডিয়ান রেলওয়ে ওয়েবসাইটে। তো আজকে আমরা ইন্ডিয়ান রেলওয়ে ওয়েবসাইট এখানে আমরা টাইপ করব। আমরা indianrailways.gov.in এই ওয়েবসাইটে যাব। আমরা বাইরের কোনো এক্সটার্নাল ওয়েবসাইটকে বিশ্বাস করব না, কারণ এর আগে অনেকবার এরকম ঘটনা ঘটেছে যেখানে এএলপি নোটিফিকেশন বেরোয়নি, অথচ বারবার দেখানো হয়েছে যে এএলপি নোটিফিকেশন বেরিয়ে গেছে। লোকো পাইলট জয়েন করতে গেলে, লোকো পাইলটস এই জব প্রোফাইলে আপনাদের আসতে গেলে প্রথমে আপনাদের শুরু করতে হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটস থেকে। তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটসের নোটিফিকেশন বের হয় indianrailways.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে, এবং সেখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকে, আমরা আজকে দেখব। এবং এই সময় 19/2/2024 পর্যন্ত লাস্ট ডেট আছে এর অ্যাপ্লিকেশনের জন্য। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশন ফেলে দিন এবং আপনারা ইন্ডিয়ান রেলওয়েজে জয়েন করার জন্য যারা উৎসুক এবং যারা ভীষণভাবে এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, ওনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটিকে ফিল আপ করবেন এবং ইন্ডিয়ান রেলওয়েতে যোগদান করার মাধ্যমে আপনাদের নিজেদের যে ট্যালেন্ট সেটা কিন্তু প্রকাশে নিয়ে আসবেন। তো বন্ধুরা, আমরা এখানে আসার পর আমরা দেখব রিক্রুটমেন্ট সেকশনে আমরা ক্লিক করব। এখানে রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করার পর এখানে আপনাদের ওয়েবসাইট, বিভিন্ন রকম আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে, আলাদা আলাদা জোনের, সেটা এতগুলো আরআরবি রয়েছে। তো আপনারা যে আরআরবিতে ফিল আপ করতে চান আপনারা সেই আরআরবিতে ফিল আপ করতে পারেন, ঠিক আছে। আমাদের যে জোন সেটা ইস্টার্ন জোন, কারণ আমরা কলকাতা থেকে বিলং করি। যারা মালদা থেকে বিলং করেন সেটাও ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ছে, আসানসোলটাও ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ছে। তো কলকাতা এবং মালদা এই দুটো আরআরবি আমাদের ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ছে। তো আমরা এই কলকাতা আরআরবিতে ক্লিক করব। তো যে কোনো আরআরবিতে আপনারা ক্লিক করলে অবশ্যই নোটিফিকেশনটা দেখতে পাবেন। তো এইটা হচ্ছে নোটিফিকেশন। এই যে 2018 সালে কিন্তু লাস্ট নোটিফিকেশন বেরিয়েছিল এএলপির জন্য, এবং এই যে নতুন নোটিফিকেশন CEN 01/2024 এই যে নোটিফিকেশনটা, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নোটিফিকেশন। তো বন্ধুরা, আমরা এখানে ক্লিক করব। তো এখানে অ্যাপ্লাই করতে গেলে এখানে আমরা ক্লিক করে এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। পুরো A to Z আপনাদের সাথে আমি শেয়ার করছি, খুব ভালো করে লক্ষ্য করুন এবং নোটিফিকেশনটি খুব ভালো করে দেখুন, এবং আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপরে বেস করে আপনারা অবশ্যই এই এএলপির যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে ফিল আপ করে দিন এবং সত্তর পড়াশোনা শুরু করে দিন এবং এএলপি পদে জয়েন করুন। যাদের লোকো পাইলট হওয়ার শখ রয়েছে, বন্দে ভারত চালানোর ইচ্ছে রয়েছে, যারা নতুন নতুন যে ট্রেন তৈরি হয়েছে, নতুন নতুন ট্রেন যে চালু হচ্ছে সেগুলো চালানোর ইচ্ছে রয়েছে, তারা প্রত্যেকে অবশ্যই এই ফর্মটি ফিল আপ করবেন এবং এই পদে জয়েন করবেন। তো বন্ধুরা, এখানে আমরা চলে আসলাম। অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট এখানে লিখেই দিয়েছে 19/2/2024 রাত্রি 23:59। আমরা সকলে জানি যে 23:59 অর্থাৎ 24 আওয়ার্স ক্লক ইন্ডিয়ান রেলওয়েতে ফলো করা হয়, ঠিক আছে। আমি এর আগেও জানিয়েছি আপনাদেরকে জব ব্লগের সময়। তো বন্ধুরা, রিক্রুটমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট CEN 1/2024 আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের নোটিফিকেশনটি ডিটেলড ওপেন হয়ে যাবে এবং আপনারা দেখুন ওপেন হচ্ছে। নেটের স্পিড একটু স্লো রয়েছে, তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস CEN নম্বর 01/2024। অর্থাৎ এই যে ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস, আগে কিন্তু এরকম হতো না। 2015 সালের পর থেকে এরকম সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস কিন্তু এখন বেরোচ্ছে, ঠিক আছে, 2015 সালের পর থেকে। তো এতগুলো জায়গাতে ইন্ডিয়ান রেলওয়েজের যে আরআরবি রয়েছে সেই আরআরবিটা রয়েছে। তো আমরা একদম ডাইরেক্ট চলে যাব আমাদের যেটা প্রয়োজনীয় বিষয় সেখানে। এইসব নিয়ে আলোচনা করার সময় নেই, কারণ এখন পড়াশোনা করে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান রেলওয়েতে জয়েন করার সময়। তো বন্ধুরা, এখানে ওপেনিং ডেট রয়েছে 20/1/2024। আজকে থেকে ওপেন হয়ে গেছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আপনারা অবশ্যই আজকের যে ডেট 20/1/2024, আমি আজকে ভিডিও বানাচ্ছি এবং আজকে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশন শেষ হবে পাক্কা 30 দিন পর্যন্ত, 19/2/2024 পর্যন্ত, ঠিক আছে।
এই 19/2/2024 অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে এবং এর মধ্যে লেখাই রয়েছে মডিফিকেশন করার যে সময় সেটা 20/2 থেকে 29/2 পর্যন্ত থাকবে। এই যে ডেটগুলো খুব ভাইটাল, এই ডেটগুলো অবশ্যই মনে রাখবে এবং অবশ্যই ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। যারা লোকো পাইলটসে জয়েন করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে, বিভিন্ন কোচিং ইনস্টিটিউট থেকে শুরু করে নিজের বাড়িতে যেনারা যেভাবেই হোক পড়াশোনা শুরু করে থাকুন না কেন, ওনাদের জন্য এই দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই দিনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো বন্ধুরা খুব তাড়াতাড়ি আমি এগুলোকে কভার করে দিচ্ছি এবং কীভাবে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবে সেটা আমি বলে দিচ্ছি। এই যে পোস্ট সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং এর যে পে লেভেল সেটা হচ্ছে 7th CPC লেভেল 2 পোস্ট জয়েন করবে। এই গ্রুপ ডি যে পোস্ট সেটা হচ্ছে লেভেল 1 পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সেটা হচ্ছে লেভেল 2 পোস্ট এবং তার যে ইনিশিয়াল পে সেটা হচ্ছে 19,900, গ্রুপ ডির হচ্ছে 18,000। ঠিক আছে, পার্থক্যটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। মেডিকেল স্ট্যান্ডার্ড গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু আলাদা, কিন্তু এক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A1। এই A1 মেডিকেল স্ট্যান্ডার্ড কেমন আমি পরে আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, এবং যা এজ, তার এজ 1/7/2024 18 থেকে 30 বছর পর্যন্ত হবে। যাদের বয়স 18 থেকে 30 এবং এই 1/7/2024 মধ্যে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 1 মাস বা 1 দিনের ডিফারেন্সে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। কারোর যদি 30 বছর 1 দিনও হয়ে যায় এজ, সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, খুব মাথায় ভালো করে জেনে নিন। 1 দিন যদি এক্সট্রা হয়ে যায় তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, বা 1 দিনও যদি কম হয়ে যায় অ্যাপ্লাই করতে পারবে না, কোনোভাবে এটা হবে না। এটা অনেকেরই প্রশ্ন থাকে যে 1 দিনের ডিফারেন্স হচ্ছে কি করব। 1 দিনের ডিফারেন্সে অ্যাপ্লাই করা যাবে না, একদম কনফার্ম খবর। ওকে, এবং টোটাল ভ্যাকান্সি যেটা রয়েছে, ভ্যাকান্সি সংখ্যাটা নিতান্তই কম, কিন্তু এই ভ্যাকান্সিটা যথেষ্ট ভ্যাকান্সি আপনাদের জন্য যারা পড়াশোনা করছেন। 5696 5696। মনে করবেন যে এই যে ভ্যাকান্সি যেটা রয়েছে সেই ভ্যাকান্সি কিন্তু চেঞ্জ হতে পারে, এনি টাইম কমতেও পারে বাড়তেও পারে। তবে ইন্ডিয়ান রেলওয়েতে ALP ভ্যাকান্সি কখনো কমেনি আজ পর্যন্ত, বরং বেড়েছে, এটা কিন্তু মাথায় যেন থাকে। ঠিক আছে, সুতরাং এই ভ্যাকান্সির উপর বেস করে আপনারা পড়াশোনা করবেন না, পড়াশোনার যথেষ্ট আপনাদের নিজেদের যে ট্যালেন্ট সেটা ইউজ করুন এবং এই ভ্যাকান্সিটা আপনার জন্য যথেষ্ট। ওকে, এবং ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে, এই ইনস্ট্রাকশনের মধ্যে যেগুলো ফুলফিল করতে হয়, একটা বেসিক নলেজ আমি আপনাদের দিয়ে রাখি। সেটা হচ্ছে ALP পোস্টে ভর্তি হতে গেলে মিনিমাম যোগ্যতা তার ITI লেভেল হতে হবে। ঠিক আছে, ITI পাস হতে হবে এবং তার ডিসিপ্লিনগুলো বলে দিচ্ছি। ডিপ্লোমা হতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারে অ্যাপ্লাই করতে পারবে না, স্পষ্ট কথায়। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইড যারা ডিসিপ্লিন তারা অ্যাপ্লাই করতে পারবে। বিটেক ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। স্পেশাল নোটিশ এখানে দেওয়া রয়েছে। এর আগের 2018 সালের নোটিফিকেশনেও কিন্তু তাই ছিল। তো সমস্ত ডিসিপ্লিন কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। সেই ডিসিপ্লিনগুলো কী কী রয়েছে আমি সব আসছি। ওকে, তো প্রথম কথা হচ্ছে তার বয়স হতে হবে 18 থেকে 30 বছর। ওকে, এবং এগুলো পরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোতে আসছি এবং ইনস্ট্রাকশনগুলো একবার দেখে নিই। এবং অ্যাপ্লিকেশন যে মোড সেটা কিন্তু সবসময় অনলাইন হবে, অ্যাপ্লিকেশন মোডটা কিন্তু অফলাইন হবে না। এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন মোড অনলাইন অ্যাপ্লিকেশন হবে। ঠিক আছে, এবং ক্যান্ডিডেটদের ফুলফিল করতে হবে অল ক্রাইটেরিয়া। ঠিক আছে, এবং ক্যান্ডিডেটস ওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট অফ দ্য প্রেসক্রাইব এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশন আর নট এলিজিবিলিটি অ্যাপ্লাই। অর্থাৎ কোনো ক্যান্ডিডেটের যদি রেজাল্ট তার হাতে না এসে পৌঁছোয় সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তার রেজাল্ট তার হাতে আসা প্রয়োজন। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি ITI পাস করে থাকে কিন্তু তার হাতে রেজাল্ট এখনো আসেনি, মানে পাস করেছে কিনা সে এখনো জানতে পারেনি, সে পরীক্ষা দিয়েছে, সেটা হতে পারে ডিপ্লোমার 3rd ইয়ার, হতে পারে তার ITI এর 2nd ইয়ার, হতে পারে তার বিটেকের 4th ইয়ার। ঠিক আছে, কোনোভাবেই সেই ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না যার হাতে এই নোটিফিকেশনের যে ডেট, সেই ডেটের আগে তার যদি রেজাল্ট হাতে এসে থাকে তবেই সে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এটা যেন মাথায় রাখে। অর্থাৎ 19/2/2024 এই ডেটের আগে যদি তার হাতে রেজাল্ট এসে পৌঁছয় তবেই সে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং এটা অনলি ফর অনলাইন অ্যাপ্লিকেশন হবে এবং অফিসিয়াল RRBর যে লিস্টেড যে রয়েছে সেই প্যারা নম্বর 13 আমরা আসছি, ওগুলো দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, তো এটা অতটা এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেগুলো আমরা দেখবো সব পরপর। সমস্ত কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা পড়ে নেবেন। নোটিফিকেশন আমি দেখিয়ে দিলাম কীভাবে ডাউনলোড করতে হবে। SC ST OBC দের জন্য যে সমস্ত রিজার্ভেশন রয়েছে সেগুলো যথেষ্ট রয়েছে। মেডিকেল ফিটনেস ALPদের কিন্তু ম্যাক্সিমাম যেটা হয় সেটা চোখের ওপরেই বেশি প্রেফার দেওয়া হয়। চোখটা খুব দরকার, 6/6 ভিশন লাগে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। যাদের চোখে চশমা রয়েছে তাদের যদি 6/6 না থাকে তারা অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, কারণ মেডিকেলে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, তার যে এজ সেটা বলে দিলাম 18 থেকে 30। আপনাদের পছন্দ মতো যে RRB সেই RRBতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে একটা কথা খেয়াল রাখবেন, কলকাতা RRBতে অ্যাপ্লাই করলে যে মালদাতে আপনার
হবে না সেটা কিন্তু গ্যারান্টি নেই। কলকাতা আরআরবির অনেক ক্যান্ডিডেট মালদাতে তারা এখন চাকরি করছে, এবং মালদা আরআরবিতে যারা অ্যাপ্লাই করেছেন তারা কলকাতা আরআরবির আন্ডারে আছে এবং কলকাতা জোনে তারা কিন্তু চাকরি করছে। তো তার মানে এই নয় যে মালদা আরআরবিতে আপনি অ্যাপ্লাই করেছেন মানে আপনার মালদা ডিভিশনই পড়বে, আপনার কলকাতা ডিভিশনও পড়তে পারে, শিয়ালদা, হাওড়া, আসানসোল যে কোনো ডিভিশন আপনার পড়তে পারে, ঠিক আছে। এটা কিন্তু ম্যাটার করছে ইস্টার্ন রিজিয়নে, বাট ইস্টার্নের বাইরে কিন্তু সচরাচর যায় না। তবে ইন্ডিয়ান রেলওয়ে এই রাইট রিজার্ভ করে যে আপনাকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনাকে কিন্তু সার্ভিসে দিতে পারে। যেরকম গোরখপুর ডিভিশনের অনেক কেস হয়েছে, যারা এখন হাওড়া ডিভিশনে এসে জয়েন করেছে, লাস্ট কিছুদিন আগে ওনারা জয়েন করেছেন হাওড়া ডিভিশনে, তারা সব গোরখপুরের জন্য সিলেক্টেড ছিলেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে অ্যাপ্লিকেশন কীভাবে ফিল আপ করতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ক্রাইটেরিয়াগুলো দেখে নিন। অনলাইন অ্যাপ্লিকেশনের মোড রয়েছে 29/2/2024 পরে কোনো রকম কোনো কিছু হবে না, ঠিকঠাক করা যাবে না, মানে এই 20 তারিখ থেকে 29 তারিখের মধ্যেই আপনাকে যেগুলো আপনারা যদি ভুল কিছু টাইপ করে থাকেন সেগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সুতরাং একবার ভুল টাইপ করে ফেলেন মানে সেকেন্ড টাইমে আবার অ্যাপ্লিকেশন করলে এটা করবেন না। রেলওয়েতে ডবল অ্যাপ্লিকেশন, ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ক্যান্ডিডেটের বাতিল হয়ে যাবে, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নেই, একবার যদি ভুল কিছু টাইপ করে ফেলেন কোনো অসুবিধা নেই, 20 থেকে 29 তারিখ পর্যন্ত আপনাকে আবার একটা সময় দেওয়া হবে যেখানে আপনি আপনার যে ক্যান্ডিডেটার যেগুলো আপনি দিয়েছেন সেগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে, ঠিক আছে। এবং শর্ট লিস্টের যে ক্যান্ডিডেট থাকবে তারা ফার্স্টে কী হবে, তারা হবে 15 টাইমস অফ দ্য ভ্যাকেন্সি, যতগুলো ভ্যাকেন্সি আছে 5696, তার 15 টাইমস কিন্তু ফার্স্ট সিবিটির জন্য এই যে মেরিট, সেই মেরিটে কিন্তু আসবে। এবং তারপর সেকেন্ড সিবিটিতে তারা যাবে, এবং সেকেন্ড সিবিটি দুটো পার্টে হবে, ঠিক আছে। সেই সেকেন্ড সিবিটিতে যারা পাস করবে তারা সাইকোমোটিভ টেস্টের মধ্য দিয়ে ফাইনাল সিলেকশনে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা স্টেজে ফার্স্ট সিবিটি, সেকেন্ড সিবিটি এবং সাইকোমোটিভ টেস্ট, 3টে স্টেজ পাস করলেই যে আপনি চাকরি কনফার্ম সেটা কিন্তু নয়। এই ব্যাপারগুলো আমি পরে আলোচনা করব। ফার্স্ট সিবিটি, সেকেন্ড সিবিটি এবং সাইকোমোটিভ টেস্ট, এই 3টে স্টেজের মধ্যে দিয়ে আপনাকে পাস করতে হবে, এবং সেকেন্ড সিবিটিতে ডবল টেস্ট হবে, গ্রুপ এ এবং গ্রুপ বি, আপনাকে দুটো টেস্টই পাস করতে হবে, একটা নন টেকনিক্যাল, একটা টেকনিক্যাল। নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে, ঠিক আছে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। খুব ভালো করে এটা মাথায় রাখবেন, উল্টোপাল্টা অ্যান্সার ক্লিক করবেন না। অনেক ছেলে প্রচুর নাম্বার পাওয়া সত্ত্বেও এই 1/3 নেগেটিভ মার্কিং থাকার জন্য তারা কিন্তু বাদ চলে গেছে। এবং বোথ সিবিটি 1 এবং সিবিটি 2তে কিন্তু এই 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, এটা কিন্তু খেয়াল থাকে। এবং সবটা কিন্তু কম্পিউটার বেসড, ওকে, এখানে কোনো রকম পেন পেপারের সিস্টেম নেই সিবিটি 1, সিবিটি 2। আচ্ছা, ব্যান্ড আইটেম কী কী থাকবে আপনারা এগুলো সকলে জানেন, যারা পরীক্ষা দেন বা যারা নতুন পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি বলে দিই। এখানে কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেটস ইউজ করা যাবে না, ঠিক আছে। কোনো পেন ড্রাইভ, ল্যাপটপ, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন, ব্লুটুথ, এইসব কিছু ইউজ করা যাবে না। এখানে কোনো রকম মেটাল কোনো জিনিস কিন্তু আপনার পরে যাবেন না, ব্যাঙ্গেলস, চেন, ব্রেসলেট, ঠিক আছে, হেয়ারিং এডস, ঠিক আছে, কিচ্ছু পরে যাবে না। ওয়ালেট, পার্স সব কিন্তু নিয়ে নেওয়া, বেল্ট, ইভেন বেল্টও কিন্তু খুলে নেওয়া হয়, ঠিক আছে। জুতো তো বাইরে খোলা থাকবে, কম্পিউটার সিবিটি টেস্ট, জুতো খুলিয়ে আপনাকে নেবে। কোনো মেটালিক জিনিসপত্র আপনার শরীরে থাকবে না, কারো শরীরে তাবিজ, মাদুলি এসব থাকে সব খুলিয়ে নেবে কিন্তু, ঠিক আছে। সুতরাং আগে থেকে আপনারা এগুলো প্রিপেয়ার হয়ে যাবে, ওখানে গিয়ে কিন্তু কোনো ঝামেলা করে লাভ নেই, কারণ যত ঝামেলা করবেন কমপ্লিকেশন তত বাড়বে, আপনি এমনিতেও পরীক্ষা দিতে পারবেন না আপনাকে যদি এরকম ঝামেলার মধ্যে পড়তে হয় কখনো, ঠিক আছে। আপনার মেন্টাল প্রবলেম শুরু হয়ে যাবে, মেন্টালি আপনি অনেকটাই দুর্বল হয়ে যাবেন, সুতরাং এক্সামে বসে আপনার সব ভুলভাল হয়ে যাবে। সুতরাং এগুলো চেষ্টা করবেন প্রথম থেকেই বাড়িতেই খুলে রেখে যাওয়ার, কারণ ওখানে কিন্তু রাখার জায়গা বলতে গেলে সব জায়গায় কিন্তু সেই সুযোগ থাকে না, ব্যাগেই আপনাকে রাখতে হয়, ব্যাগ বাইরেই থাকে, এবং সেটা উল্টোপাল্টা হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। অনেকেই হচ্ছে তার ব্যাগ হারিয়ে গেছে, তার রেসপন্সিবিলিটি তো এই যে কম্পিউটার সেন্টারের নয়। তো জেনারেল ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে, জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে আপনারা একবার দেখে নেবেন সব, কারণ সবটা বলতে গেলে অনেকটাই সময় চলে যাবে, আপনারা দেখে নেবেন এই জিনিসগুলো খুব ভালো করে। কোন কোন ক্ষেত্রে ক্যান্ডিডেট রিজেক্ট হয়ে যাবে, কারণ অনেকগুলো এখানে জায়গা রয়েছে। আমি বেসিক জিনিসটা আপনাকে বলে দিই, পোস্টিং কোথায় হবে, ঠিক আছে। যারা SC ST তাদের জন্য একটা মক টেস্টের ব্যবস্থা থাকে, এগুলো আপনারা দেখে নেবেন, এখানে আছে এইসব ডিটেলসগুলো, ঠিক আছে। আমি ডাইরেক্ট চলে যাচ্ছি যে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে, সেই মেডিকেল স্ট্যান্ডার্ড, এই যে ডিস্টেন্স ভিশন, নিয়ার ভিশন, কালার ব্লাইন্ডনেস, এইসব কিন্তু টেস্ট হবে মেডিকেলে। এবং আপনাকে অবশ্যই একটা কোনো ডাক্তারকে দিয়ে একটা লেটার লিখিয়ে নিয়ে যেতে হয়, অ্যানেক্সার ফিল আপ করে নিয়ে যেতে হয় এক্সামের সময়, সেটা এখানে সব দেওয়া রয়েছে, আমি দেখে দিচ্ছি। এই যে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টস, A1 এর ক্ষেত্রে যে ডিস্টেন্স ভিশন 6/6 একদম, মানে দুটো চোখই যেন ঠিকঠাক থাকে, কোনো রকম গ্লাস কিন্তু চলবে না, উইদাউট গ্লাস, ওকে, উইথ ফগি টেস্ট হবে। নিয়ার ভিশন টেস্ট
0.6, 0.6 উইদাউট গ্লাস, ঠিক আছে। এগুলো কিন্তু বাইনোকুলার ভিশন, ফিল্ড অফ ভিশন, ঠিক আছে, নাইট ভিশন, এই জিনিসগুলো কিন্তু সব কিন্তু টেস্ট হবে। ওকে, এটা হচ্ছে A1 স্ট্যান্ডার্ড। তো প্রথমে আপনাকে এই A1 স্ট্যান্ডার্ডের একটা সার্টিফিকেট আপনাকে নর্মাল কোনো রেজিস্টার্ড প্রাপ্ত ডাক্তারের কাছ থেকে আপনাকে নিয়ে যেতে হয়, ঠিক আছে। এবং পরে আবার মেডিকেলের সময় আপনাকে চেক করে নেওয়া হবে, সেটা কথা নয়। এবং আপনাকে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন অফ নেপাল, সিটিজেন অফ ভুটান, এই যে ন্যাশনালশিপ, এই জিনিসগুলো রয়েছে আপনারা দেখে নেবেন আপনারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন কিনা। এসটি, ওবিসির জন্য, এসসি এবং এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, ঠিক আছে। এবং ওবিসি মাস্ট বি নন ক্রিমিলিয়ার, এটা খেয়াল রাখবেন। ওকে, এখানে এক্স সার্ভিসম্যান রয়েছে, এক্স সার্ভিসম্যান জেনারেল এবং ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা সেটা পড়ে, তার জন্য সার্টিফিকেট কিন্তু প্রডিউস করতে হয়। ওবিসি নন সিএল এবং এনসিএল মানে নন ক্রিমিলিয়ার, আর এসসি এসটি সার্ভিসম্যান এনাদেরও কিন্তু 3 বছর, 6 বছর এবং 8 বছর এজ রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আপনারা দেখে নেবেন আপনারা কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন। এবং এখানে রয়েছে ক্যান্ডিডেটস হু আর সার্ভিং গ্রুপ সি, ঠিক আছে, এবং গ্রুপ ডি পোস্টে যারা রেলওয়ে এমপ্লয়ি যারা রয়েছে তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। যারা ELP-তে নেই তারা কিন্তু তাদের এজ ক্রাইটেরিয়া কিন্তু 40, 43 এবং 45 আপনারা দেখে নেবেন একবার। আপনারা যদি কেউ যদি চাকরি করতে থাকে রেলওয়েতে গ্রুপ ডি পদে এবং চান তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করছে ইন্ডিয়ান রেলওয়েতে ELP পদে আসার জন্য, ওনারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। আপনাদেরকে আর LDC, GDC যাই বলুন সব দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি ডাইরেক্ট এখানে আসতে পারেন। ওকে, তো এখানে আপনারা দেখে নেবেন ক্রাইটেরিয়াগুলো। আপনাদের এজ অবশ্যই দেখে নেবেন। জেনারেল যারা রয়েছে তারা 2/7/1994 সালের আগে যাদের জন্ম তারা কিন্তু এখানে এই যে লিমিট অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এরপরে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং 2/7/1994 এবং 2/7/1994 সালে যার জন্ম উনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তারপর থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং এই ডেটটা কিন্তু ইনক্লুডেড, এই ডেটটা কিন্তু ইনক্লুডেড, ঠিক আছে। তো ওবিসি যারা রয়েছে 2/7/1991 সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে, মানে তারপরে মানে এই ডেট এবং তারপর মানে 2 থেকে শুরু। ওকে, 2/7/1989 সালে যারা জন্মগ্রহণ করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, যারা এসসি এবং এসটি, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখে। আর লোয়ার লিমিট যেটা রয়েছে 1/7/2006 পরে যারা জন্মেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। 1/7/2006 সালের ওপরে এবং এই ক্রাইটেরিয়া অনুযায়ী এই সালের নিচে যারা জন্মগ্রহণ করেছে অর্থাৎ এই ডেট এবং তার নিচে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, এটা ক্লিয়ার থাকে। আচ্ছা, এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা রয়েছে এখানে অ্যানেক্সার এতে দেওয়া রয়েছে লিস্ট অফ এসেনশিয়াল কোয়ালিফিকেশন, আমরা দেখে নেবো সেটা কি কি রয়েছে অ্যানেক্সার 1-এ। এক্সামিনেশন ফি যেটা রয়েছে সেটা হচ্ছে যারা ওবিসি এবং জেনারেল তারা 500 টাকা তাদের ফি থাকবে এবং ফার্স্ট সিবিটিতে অ্যাপিয়ার করার পর 400 টাকা তাদের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো একদম 400 আসে না, 380 এরকম আসে, বাকি কিছুটা কেটে নেওয়া হয়, ঠিক আছে। তো 400 টাকা আসেনি বলে ঝামেলা করে লাভ নেই, কারণ 380 কি 360 এরকম রিফান্ড হয়, বাকিটা কিন্তু আর রিফান্ড হয় না। এবং যারা এসসি এবং এসটি তাদের 250 টাকা ফিস, ঠিক আছে, এবং তাদের টোটাল ফিসটাই কিন্তু ট্রান্সফার হয়ে যায় অ্যাকাউন্টে। সেক্ষেত্রে কিছু অ্যামাউন্ট কেটে নেওয়া হয়, ডিডাক্ট করে নেওয়া হয়, 230, 222 এরকম অ্যাকাউন্টে কিন্তু ঢোকে, ঠিক আছে, সেটা এখানে রয়েছে। ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি, হ্যাঁ, এনাদের জন্য এই 250 টাকা ফিস। বাট অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু এই টাকাটা কেটে নেওয়া হবে অ্যাকাউন্ট থেকে, আপনারা যেভাবে কাটাবেন, এবং আফটার ফার্স্ট সিবিটি অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে টাকাটা, ঠিক আছে। তার অ্যামাউন্টটা 400 জেনারেল এবং ওবিসিদের জন্য, আর এসসি এসটিদের জন্য হচ্ছে এটা 250, এসসি এসটিদের জন্য 250 টাকা, ঠিক আছে। মোড অফ পেমেন্ট যেটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে, সুতরাং আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। আপনি বাড়িতে নিজে নিজে বসে করতে পারেন, কোনো সেন্টারে গিয়ে করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার বাড়িতে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল থাকে সেখান থেকে আপনি করতে পারেন, ঠিক আছে। ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড ক্লাস যারা রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই সার্টিফিকেট লাগবে, যেখানে 50,000 টাকার নিচে তাদের ফ্যামিলি ইনকাম রয়েছে সেটা দেখানো হবে, এবং বিপিএল কার্ড, হ্যাঁ, অর এনি সার্টিফিকেট ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, এই জিনিসগুলো কিন্তু লাগবে, আপনারা দেখে নেবেন। এই ক্লাসের মধ্যে যারা পড়ছে ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড ক্লাস ইবিসি ক্লাসের মধ্যে যারা রয়েছে ওনারা এই জিনিসটা একবার দেখে নেবেন। রিফান্ড অফ এক্সামিনেশন ফিস, বন্ধুরা এক্সামিনেশন ফিস কখনো রিফান্ড হয় না। ফার্স্ট সিবিটি আপনি যদি না দিতে চান কোনো টাকাই কিন্তু রিফান্ড হবে না, ঠিক আছে, এটা খেয়াল থাকবে। ফার্স্ট সিবিটি যদি আপনি দিয়ে থাকেন তবেই আপনার এই 400 টাকা এবং 250 টাকা রিফান্ড হবে, আর যদি ফার্স্ট সিবিটি আপনি না দিয়ে থাকেন তাহলে কিন্তু রিফান্ড হবে না। এবং আপনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ফিল আপ করেন, ডবল অ্যাপ্লিকেশন 3বার অ্যাপ্লিকেশন ফিল আপ করেন, আপনার কিন্তু ক্যান্ডিডেটটা বাতিল হয়ে যাবে, আপনার অ্যাডমিট কার্ডই আসবে না। এটা একদম প্র্যাকটিক্যালি জানা কথা, রেলওয়েতে এটা কিন্তু হয় না। ডবল
ডবল অ্যাপ্লিকেশন কোনোভাবে এন্টারটেন করা কিন্তু হয় না, এটা কিন্তু খেয়াল রাখবেন। ভার্টিক্যাল কিছু রিজার্ভেশন রয়েছে, ঠিক আছে, সেই জিনিসগুলো একবার দেখে নেবেন। তবে কোনোভাবে কম্প্রোমাইজ করা হয় না, মেডিকেল যে রয়েছে স্ট্যান্ডার্ড A1, কোনো রকম ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট এখানে কিন্তু নেওয়া হয় না, এটা কিন্তু খেয়াল রাখে যেন। ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট এএলপিতে আসে না, এএলপি সবসময় যেন A1 মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু থাকে। ওকে, এবং এখানে কিছু সেলফ ডিক্লারেশন ফর্ম থাকে, সেই অ্যানেক্সার রয়েছে, আমি দেখাচ্ছি সেই জিনিসগুলো, সেগুলো কিন্তু আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে অ্যাট এ টাইম অফ এক্সামিনেশন, ঠিক আছে। তো এগুলো খেয়াল থাকে যেন। হরাইজন্টাল রিজার্ভেশন, ভার্টিক্যাল রিজার্ভেশন, এগুলো সব রিজার্ভেশন বিভিন্ন পার্ট আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী। এক্স সার্ভিসম্যানদের জন্য যে রিজার্ভেশন রয়েছে সেই জিনিসগুলো এখানে রয়েছে, সামান্য কিছু ছুট দেওয়া রয়েছে, কিন্তু মেডিকেলে কোনোভাবেই কম্প্রোমাইজ করা হয় না, এটা কিন্তু মাথায় থাকে, ঠিক আছে। আচ্ছা, এনওসি সার্টিফিকেট লাগবে যারা প্রেজেন্ট এমপ্লয়ার, অর্থাৎ কোনো রেলওয়ে কর্মচারী বা আদার্স কোনো ডিপার্টমেন্ট থেকে যদি কেউ রেলওয়েতে আসতে চায় তো সেখান থেকে এনওসি লাগবে। তো এনওসি যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তবে এনওসি সার্টিফিকেট কোনোভাবেই CBT1 CBT2-তে প্রয়োজন হয় না বা CBT3-তে প্রয়োজন হয় না। এই এনওসি সার্টিফিকেট ডাইরেক্ট কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনার কিন্তু লাগে। তো আপনার আগে থেকে তুলে রাখলে আপনার নিজেরই সুবিধা, কারণ এত পড়াশোনা করে খাটাখাটনি করার পর যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবেন তার আগে যদি অর্গানাইজেশন আপনাকে এনওসি না দেয়, আপনার পুরো চেষ্টা, পুরো প্রচেষ্টা সবটা বৃথা হয়ে যাবে। আর রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে এটাই, আপনি দেখে নিন। রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে ফার্স্ট CBT1, সেকেন্ড স্টেজ হচ্ছে CBT-তে CBT2, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট CBAT, যেটা সাইকোমোটিভ টেস্ট বলা হয়ে থাকে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন DV, এবং মেডিকেল এক্সামিনেশন ME। তো এই 5টা এক্সাম, এই 5টা টেস্টের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে, এবং এই সেকেন্ড স্টেজ CBT দুটো পার্টে থাকে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। এবং এইগুলো করার পর আপনাকে RRB ওয়েবসাইটে এবং RRB SMS দ্বারা এবং মেল দ্বারা আপনাকে নোটিফাই করে দেবে যে আপনার কোন RRB-তে সিলেকশন হয়েছে এবং কোন ডিপার্টমেন্টে হয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু এখানে দেখে নিতে পারবেন। ফার্স্ট স্টেজ CBT, এই ফার্স্ট স্টেজ CBT যে সিলেবাস রয়েছে সেখানে দেওয়া রয়েছে। সেকেন্ড স্টেজ CBT দুটোতে কিন্তু নর্মালাইজেশন হবে মেরিটের, এবং থার্ড CBT যেটা রয়েছে CBAT যেটা বলছে অ্যাপটিটিউড টেস্ট, সেটা কিন্তু অন্যরকম টেস্ট, সেটা আপনাদের সাথে পরে আমি আলোচনা করবো একটা একটা করে, ঠিক আছে। তো এই 5টা এক্সামিনেশন, এই 5টা টেস্ট করার পর আপনার কিন্তু ফাইনাল সিলেকশন হবে। এই ফার্স্ট CBT সম্পর্কে আমি পরে আলোচনা করছি, ফার্স্ট CBT-তে কী কী থাকছে এগুলো সব রয়েছে, আপনারা দেখে নেবেন একবার। সেকেন্ড CBT-তে তাই কী কী রয়েছে আপনারা দেখে নেবেন একবার। এখানে পার্ট A পার্ট B দুটো পার্টে কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে হয়, দুটো পার্টে কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে, এবং দুটো পার্ট, একটা 90 মিনিটসে থাকবে এবং একটা 60 মিনিটে থাকবে। 100টা কোশ্চেন, 75টা কোশ্চেন, দুটোতে কিন্তু আপনাকে পাস করতে হবে। পার্ট B যেটা, সেটা কিন্তু কোনো মার্কস অ্যাড হয় না, পার্ট B-টা অনলি ফর কোয়ালিফাইং, ঠিক আছে। রয়েছে পার্ট B। পার্ট A-র যে রয়েছে সেটা রয়েছে, এই যে পার্সেন্টেজগুলো দেখছেন, এই পার্সেন্টেজে কিন্তু স্কোর তুললে আপনি কোনোভাবেই চাকরি কিন্তু পাবেন না, ঠিক আছে, আপনাকে অনেক বেশি স্কোর তুলতে হবে, এটা মাথায় রাখে। এবং এই পার্ট B হচ্ছে কোয়ালিফাইং একটা এক্সাম, এখানে শুধু কোয়ালিফাই হতে হয়, কোয়ালিফাইং পার্সেন্টেজ 35% ফর অল ক্যান্ডিডেট, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। SC ST OBC বা এক্স সার্ভিসম্যান প্রত্যেককে 35% কিন্তু পেতে হয়। তো বন্ধুরা, এর আগে অনেককে দেখা গেছে যারা পার্ট A-তে 88, 90 এরকম স্কোর তুলেছে, কিন্তু তারা এই পার্ট B-তে কিন্তু ফেল করেছে। সুতরাং এই পার্ট B-টাকে কোনোভাবে আন্ডার এস্টিমেট করবেন না, কারণ এটা কিন্তু পাস করা ভীষণ জরুরি, আর নাহলে কিন্তু সমস্যা আছে। এবং এই পার্ট B অ্যাপ্লিকেশন আপনাকে যখন ফিল আপ করবেন তখন আপনাকে বলতে হবে যে আপনি কোন গ্রেডে আপনি ITI করেছেন বা ডিপ্লোমা করেছেন বা বিটেক করেছেন, সেটা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো পার্ট বি কোয়ালিফাইং টেস্টের জন্য কি কি কোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেট, কোন কোন সাবজেক্টের ছেলেরা কোন কোন সাবজেক্ট তারা চুজ করতে পারবে সেটা এখানে দেওয়া রয়েছে, আপনারা একবার দেখে নেবেন। এবং কম্পিউটার বেসড যে CBAT, সেটা হচ্ছে সাইকোমোটিভ টেস্ট। এই সাইকোমোটিভ টেস্টে কি গল্প সেটা এখানে আপনারা দেখে নেবেন। এবং এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, এবং কীভাবে অ্যাপ্লাই করা হয় সেটাও এখানে ডিটেলস দেওয়া রয়েছে, ঠিক আছে। পুরো প্রসেস একটা একটা করে দেওয়া রয়েছে, আপনারা একবার দেখে নেবেন। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হয়। জেনারেল গাইডলাইন্স এগুলো একবার পড়ে নেবেন, ঠিক আছে। কারণ কোনো অ্যাপ্লিকেশন যখন আপনারা ফিল আপ করবেন তখন তার আগের যে নোটিফিকেশন যেটা বেরোয় সেটা কমপ্লিটলি ভালো করে দেখে নেবেন। কারণ নোটিফিকেশন আর অ্যাপ্লিকেশন কবে করা যায়, কি প্রসেস কি, ঠিক আছে, তার জন্য পেমেন্ট করতে হয় কি হয় না, এই জিনিসগুলো আছে। ইনভ্যালিড অ্যাপ্লিকেশন কখন হয়, রিজেকশন কখন হয়ে যায়, তো এই যে মাল্টিপল অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যায়। সুতরাং খুব খেয়াল রাখবেন যে ভুলভাল করে ফেললে কিন্তু সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন আবার করবেন না, আপনাকে অপশান সময় দেওয়া হবে। এবং কোন কোন জিনিস কারেক্ট করতে দেওয়া হবে সেটা কিন্তু অবশ্যই দেওয়া থাকবে। সুতরাং যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড সেই জিনিসগুলো কোনো ভুল করবে না, যেমন নাম, আধার নম্বর, ঠিক আছে, এই ফোন নম্বর, এই জিনিসগুলো কোনো ভুল করবে না, কারণ ওটাই হচ্ছে মেন ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন, ঠিক আছে।
এগুলো কখনো ভুল করবেন না। ইনভ্যালিড ফটো, অন্য কারো ফটো আপলোড করে দিলেন, এগুলো কিন্তু চেঞ্জ হবে না সেকেন্ড টাইম। ইনভ্যালিড সিগনেচার, এগুলো কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। তো যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড, সেই জিনিসগুলো অবশ্যই খুব মনোযোগ সহকারে খুব ভালোভাবে কিন্তু আপনারা আপলোড করবেন। কোনো ভুলভ্রান্তি কিন্তু এখানে এন্টারটেন করা হবে না। এবং রিজেক্ট হচ্ছে কি হচ্ছে না সেটা পরে আপনি জানতে পেরে যাবেন, যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে, ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং আপনার সমস্ত কাজ যেগুলো হবে সব অনলাইন হবে, কোনো রকম বাড়িতে কোনো লেটার যাবে না, সব ই কল লেটার হবে, ঠিক আছে। আপনার মেল আইডিতে কল লেটার আসবে, আপনার ইমেল আইডিতে আপনার সমস্ত লেটার আসবে, এবং আপনার মোবাইলে কিন্তু SMS আসবে, ঠিক আছে। তো কোনোভাবে বাড়িতে কোনো লেটার যাবে না, সুতরাং বাড়িতে আমার কাগজ আসবে আশা কিন্তু করবেন না, এটা আগেকার মতো সিস্টেম নয়। 2015 সালের পর থেকে সব চেঞ্জ হয়ে গেছে, ওকে। ইউজ অফ আনফেয়ার প্র্যাকটিস, কেউ যদি কোনো উল্টোপাল্টা আনফেয়ার প্র্যাকটিস করে আর কি, কোনো রকম টুকলি করে বা চোথা করে, তাদের জন্য কিন্তু এই প্যারাটা অবশ্যই দেখে নেবেন। ওসব করার কোনো প্রয়োজন নেই, কারণ ওসব করতে গেলে আপনি এমনিতেও পরীক্ষা পাস করতে পারবেন না, কারণ অনেকটাই সময় বেরিয়ে যাবে। এবং এখানে পুরো অ্যাব্রিভিয়েশন ফর্মগুলো দেওয়া রয়েছে, কতগুলো রেলওয়ে জোন আছে, কি বৃত্তান্ত, এগুলো একবার দেখে নেবেন। এখান থেকে কিন্তু কোশ্চেন্স থাকে যে আমাদের কতগুলো রেলওয়ে জোন রয়েছে, এখান থেকে পেয়ে যাবেন। এগুলো অনেক কিছু, এই নোটিফিকেশনের ক্ষেত্রে কিন্তু 2-3টে কোশ্চেন আপনার পেয়ে যাবেন ইন্ডিয়ান রেলওয়েতে এক্সাম দিতে গেলে, ঠিক আছে। কারণ জেনারেল নলেজ কিন্তু এগুলো থাকে। বন্ধুরা এখানে সব ডিটেলস রয়েছে, কোয়ালিফিকেশন, মিনিমাম কোয়ালিফিকেশন, অনেকগুলো সেকশনে কিন্তু এটা দেওয়া রয়েছে, ঠিক আছে। পোস্ট ওয়াইজ প্যারামিটার, কোথায় কোথায় কি পোস্ট রয়েছে। এখানে দেখুন ম্যাট্রিকুলেশন অথবা SSLS প্লাস ITI ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, ঠিক আছে, অর ইনস্টিটিউশনস, NCVT এবং SCVT, এগুলো দেখে নেবেন আপনার সব, ঠিক আছে। ম্যাট্রিকুলেশন, তার সাথে আপনি যদি এটা করার পর কোনো অ্যাপ্রেন্টিস আপনার কিন্তু কোর্স করা থাকে রেলওয়েতে, যারা অ্যাপ্রেন্টিস করেছেন তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এবং যারা ডিপ্লোমা করেছে, মাধ্যমিকের পর ডিপ্লোমা করেছেন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই 4টে স্ট্রিম থেকে কিন্তু নেওয়া হবে। এছাড়াই সিভিল নেওয়া যাবে না, ঠিক আছে, এটা মাথায় রাখে। অনেকের প্রশ্ন যে সিভিল থেকে কি ELP-তে যাওয়া যায়? একদমই যাওয়া যায় না। তো বন্ধুরা এগুলো রয়েছে, এবং নোট এখানে আলাদাভাবে স্পেশাল নোট দিয়েছে, ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনস অ্যাজ অ্যাবাভ উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ইন লিউ অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ কারোর যদি এই 4টে সাবজেক্টে ডিগ্রি থাকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার ইলেকট্রনিক্স, অনলি ইলেকট্রনিক্স তো হয় না, অনেক সময় ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন থাকে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন থাকে, ওনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তাই না, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রিপল যেটা বলছে সেটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সুতরাং ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল, তার ডিসিপ্লিনের মধ্যে কোথাও যদি একটা লেখা থাকে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এটা কিন্তু মাথায় থাকে জানেন, ওকে। সুতরাং ভাববেন না যে আমি তো ইলেকট্রনিক্স নয়, আমি তো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অ্যাপ্লাই করতে পারবো না, এটা ভ্রান্ত ধারণা, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা দেখুন কোন কোন জোনে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, ঠিক সেরকমভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এখানে যা দেখাচ্ছে ভালোই ভ্যাকান্সি রয়েছে, বিলাসপুরে বরাবরই থাকে 1192। আমাদের কলকাতা যেটা রয়েছে, কলকাতাতে ইস্টার্ন রেলওয়েতে রয়েছে 254 এবং সাউথ ইস্টার্ন রয়েছে 51, মালদাতে রয়েছে 161 এবং 56। তো অনেকে ভাবে যে মালদা ডিভিশন এবং কলকাতা ডিভিশন কোনটা অ্যাপ্লাই করবো। তো বন্ধুরা যেটাতে খুশি অ্যাপ্লাই করুন, কোনো অসুবিধা নেই, কারণ মালদা ডিভিশনে পরীক্ষা দিয়েও কিন্তু আপনি কলকাতা ডিভিশন পেতে পারেন, কলকাতা RRB-তে পরীক্ষা দিয়েও কিন্তু আপনার মালদা ডিভিশন পেতে পারেন। এরকম কোনো ব্যাপার নেই যে এই ডিভিশনে আপনি পাবেন মানে এই RRB-তে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা যেখানে অ্যাপ্লাই করুন না কেন কোনো অসুবিধা নেই। গতবার 2018 সালে কিন্তু মালদা ডিভিশনের কাট অফ বেশ হাই হয়েছিল, ঠিক আছে, কলকাতা ডিভিশনের থেকে কিন্তু বেশি ছিল, এটা খেয়াল থাকে। সুতরাং এরকম কোনো ব্যাপার নেই যে কলকাতা ডিভিশনে করবো, মালদা ডিভিশনের এইটা ছোটো, মালদা RRB-টা ছোটো, অথবা মালদা ডিভিশনে আমার পড়বে, ওখানকার কাট অফও কম যায়, এটা কিন্তু ভ্রান্ত ধারণা। আপনারা একবার রিসার্চ করে নেবেন অবশ্যই, ঠিক আছে। তো এই হচ্ছে ভ্যাকান্সির চার্ট, টোটাল 5696 জনের ভ্যাকান্সি। এই যে ফরম্যাটে অ্যানেক্সার খুব ইম্পর্টেন্ট জিনিস, যারা কাস্ট সার্টিফিকেট রয়েছে, যাদের SC ST ক্যান্ডিডেট, তাদের জন্য এটা, তারা এটা অবশ্যই ফিল আপ করে নেবেন। এই জিনিসটা ফিল আপ করে আপনাদের করেসপন্ডিং যে অফিসার রয়েছেন ওনার সিগনেচার করে নেবেন, এবং এটা কিন্তু রেডি করে রাখবেন, ঠিক আছে। এটা যেন খেয়াল থাকে, এটা রেডি করে রাখবেন। এবং এই জিনিসটা কিন্তু আপনার লাগবে অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। এবং এখানে যারা OBC রয়েছে, নন ক্রিমিনাল, তারা একটা সেলফ ডিক্লারেশনও রয়েছে এটা, এবং এখানে কিন্তু আপনার অফিসারের সিগনেচার লাগবে, সেলফ ডিক্লারেশনও রয়েছে, সেখানে আপনার শুধু নিজের সিগনেচার দিতে হবে, আমি দেখাচ্ছি। তো এখানে আপনার OBC সার্টিফিকেট, এই যে ফরম্যাট অ্যানেক্সার 2, এটাকে ফিল আপ করে দিতে হবে, এবং করসপন্ডিং SDM হোক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক, আপনাকে কিন্তু ওখানে গিয়ে সদর যে মহকুমা যে কালেক্টর বিল্ডিং, সেখানে গিয়ে কিন্তু আপনাকে এটা কমপ্লিট করতে হবে, এবং এটাও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবে। এটা সেলফ ডিক্লারেশন ফর OBC, এটাও আপনাকে ফিল আপ করে নিজে নিজে সাইন করতে হবে, ঠিক আছে। এবং RRB রেজিস্ট্রেশন নম্বরটা এখানে টাইপ করতে হবে, টাইপ মানে কি হাতে লিখতে হবে, টোটালটা কিন্তু হ্যান্ড রাইটিং হবে, ঠিক আছে। কেউ এখানে টাইপ করবেন না, জিনিসগুলো নামটা অনেকে টাইপ করেন, কিন্তু কোনোভাবে টাইপ করবেন না, পুরো হাতে লিখবেন, প্রিন্ট আউট করে নেবেন, পুরো হাতে লিখবেন, একদম রেডিমেড, কোনো
কোনো রকম কোনো নেই, বাধ্যবাধকতা নেই যে আপনাকে টাইপ করতে হবে, এবং টাইপ করাটাকে ওনারা প্রেফার করেন না, হ্যান্ড রিটেনটাই প্রেফার করে। তো বন্ধুরা, ইনকাম সার্টিফিকেট, ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট টু বি প্রডিউস বাই ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য এটা রয়েছে, তারা এনারা এটা ফিল আপ করবেন, ঠিক আছে। এবং অবশ্যই এখানে ছবি লাগাবেন, দেখে নেবেন যে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, এটা খেয়াল রাখবেন। অনেক সময় কোনো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জায়গা ফাঁকা থাকে, তো সেগুলো অত টেনশন না নিয়ে করে নেবেন, কোনো অসুবিধা নেই। অবশ্যই আপনার জায়গা ফাঁকা থাকলে কোনো অফিসার আপনাকে সাইনও করবে না, ঠিক আছে, সুতরাং আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে ইবিসি সার্টিফিকেট রয়েছে, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যেটা রয়েছে, সেই সার্টিফিকেট আপনার কাছে থাকলেও আপনাকে এই অ্যানেক্সটা কিন্তু ফিল আপ করতে হবে, করে করেসপন্ডিং অফিসের কাছ থেকে সাইন করে আপনাকে কিন্তু প্রডিউস করতে হবে অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন। বন্ধুরা, এই যে আর একটা অ্যানেক্সার রয়েছে, অ্যানেক্সার 5, যেটা সেলফ ডিক্লারেশন টু বি সাবমিটেড বাই ক্যান্ডিডেট ফ্রম মাইনরিটি কমিউনিটিজ ফর ওয়েভার অফ এক্সামিনেশন ফিজ। আর এক্সামিনেশন ফিজ ওয়েভার জন্য মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করে তাদের জন্য এই সার্টিফিকেটটা প্রডিউস করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেটের পারফর্মা, ভীষণ ইম্পর্টেন্ট। এটা প্রিন্ট করে নেবেন, এখানে ছবি লাগিয়ে নেবেন, 3.5 বাই 4.5। অনেক সময় দেখবেন এটা অনেক বড় থাকছে, ভয় পাওয়ার কিছু নেই, 3 বাই 4 ছবি দিলেও কিন্তু হয়ে যায়। ওকে, এটা করার পর এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে সিগনেচার করে নেবেন নিজের। তো এটা যখন প্রিন্ট করবেন তখন এখানে দেখবেন জায়গাগুলো, লেখাগুলো উঠে থাকছে, তো এটা প্রিন্ট করার সময় খেয়াল রাখবেন এই জায়গাটা ব্লার করে দেওয়ার, করে প্রিন্ট করার। এটাও কিন্তু পাওয়া যায় ফরম্যাট, আপনি নিজেও করতে পারেন বা আপনি কাউকে দিয়ে কুড়িয়েও নিতে পারেন, ঠিক আছে। এটা প্রিন্ট করে নেওয়ার পর এখানে একটা সাদা কাগজ, এবং এখানে একটা সাদা কাগজ সাঁটিয়ে দিয়ে আপনি জেরক্স করে নিন, কোনো অসুবিধা নেই। এইটাই যে প্রিন্ট করতে হয় কোনো মানে, এটা একটা প্রিন্ট করে নিয়ে আপনি এখান থেকে হাজারো ফর্ম জেরক্স করতে পারেন, ঠিক আছে। তো এই পেজটাকে করে নেওয়ার পর এখানে আপনি নিজে হাতে আপনার নাম লিখে দিলেন, কারণ আপনি নিজে কিন্তু এগুলো ফিল আপ করবেন, এটা কিন্তু ডক্টরকে দিয়ে ফিল আপ করাবেন না। কেননা আপনার নামের টাইটেল, স্পেলিং, এই যে নাম এবং টাইটেলের যে স্পেলিং, সেটা কিন্তু ডক্টর ভুল ভ্রান্তি যদি টাইপ করে দেয় এখানে বা লিখে দেয়, কিন্তু অসুবিধা আছে। বন্ধুরা, এই যে ফর্মটি রয়েছে, ফর্মটি কিন্তু আপনারা সম্পূর্ণটা নিজে ফিল আপ করবেন, শুধুমাত্র এই যে এই ঘরটা ডক্টর ফিল আপ করবে, ঠিক আছে। কারণ আপনার নাম এবং টাইটেল, ঠিক আছে, তার যে স্পেলিং সেটা কিন্তু ডক্টর অনেক সময় ভুল লিখে দেয়, সেটা অনেকের ক্ষেত্রে হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা যখন হলে, কিন্তু এটা কিন্তু ফার্স্ট সিবিটির সময় আপনার কাছে কালেক্ট করে নেওয়া হয়। এবং এখানে গিয়ে দেখা যাচ্ছে আপনার নামের টাইটেলে স্পেলিং রয়েছে ও, দিয়ে দিচ্ছে এ, বা হয়তো নামের স্পেলিং রয়েছে এ, দিয়ে দিয়েছে ও, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাতিল করে দেওয়া হয়, ঠিক আছে। এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, সুতরাং আপনি অবশ্যই আপনার নিজের নাম এবং যা যা রয়েছে সেই জিনিসগুলো আপনি নিজে ফিল আপ করবেন, যেটা আপনার জানা। আর এই যে এই ঘরে কিন্তু এইটা কিন্তু ডক্টর ফিল আপ করবে, ঠিক আছে, আপনাকে টেস্ট করবে তারপর ফিল আপ করবে। তো এটা কিন্তু মেডিকেলের সময় নয়, এটা আপনাকে এক্সাম দিতে যাওয়ার আগে, CBT 1 দিতে যাওয়ার আগে কোনো একজন ডক্টর যিনার রেজিস্ট্রেশন রয়েছে, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন রয়েছে, ওনার কাছে গিয়ে এটা করে নেবেন। এবং ওখানে কিন্তু ডক্টরের যে নাম এবং তার যে রেজিস্ট্রেশন নম্বর সেটা কিন্তু উনি লিখে দেবেন এটা, ঠিক আছে। তো এই জায়গাগুলো তো আপনি কখনো টাইপ করবেন না, এগুলো সব হ্যান্ড রিটেন হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু হ্যান্ড রিটেন। এখানে সিল থাকবে, অবশ্যই ডক্টরের কাছ থেকে যখন বেরিয়ে আসবেন তখন এখানে সিল করিয়ে সিলটাকে অবশ্যই চেক করে নেবেন। এবং খেয়াল রাখবেন এটা কিন্তু গভর্নমেন্ট হসপিটালে গিয়েও আপনি করাতে পারেন, কিন্তু মাথায় রাখবেন গভর্নমেন্ট হসপিটালে যে ডক্টর করছেন ওরা কিন্তু ডক্টর হতে হবে। অনেক সময় ডক্টর অ্যাসিস্ট্যান্ট এটা করে ছেড়ে দেয়, ওনার কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন নম্বর থাকে না। তো এমন একজন ডক্টর যিনি সরকারি তার রেজিস্ট্রেশন রয়েছে, এমন নয় যে কোনো একটা সরকারি হসপিটালেই আপনাকে যেতে হবে, আপনি কোনো প্রাইভেট চেম্বারে গিয়েও করতে পারেন যিনার রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখবেন, এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, এটা না হলে কিন্তু আপনি এক্সামে বসতে পারবেন না। তো এটার পর যেটা রয়েছে এটা পারফরম্যান্স সেলফ ডিক্লারেশন টু বি সাবমিটেড বাই ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিগার্ডিং LASIK অর আদার কারেক্টিভ আই সার্জারি এগেনস্ট CN 1/2024। তো এটা আপনাকে ফিল আপ করে দিতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটসকে, যেটা LASIK, যে আপনার কোনো রকম আই সার্জারি নেই। এটা কিন্তু 2018 সালে ছিল না, ঠিক আছে, বা তার আগে ছিল না, কিন্তু বর্তমানে দেখা গেছে মেডিকেল পাস করার পরের বছর যখন আবার মেডিকেল টেস্ট হচ্ছে 3 বছর পর, তখন দেখা যাচ্ছে অনেকের চোখে কিন্তু এই সার্জারিটা পাওয়া গেছে, ঠিক আছে, এবং তারা কিন্তু সার্জারি করেই কিন্তু রেলওয়েতে জয়েন করেছিল। তো এই যে সার্টিফিকেট, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এই সার্টিফিকেট, এই যে কাগজ, এটা আপনি নিজে সার্টিফাই করবেন, নিজে আপনি বলবেন যে আমি কোনোভাবেই কোনো রকম কোনো এই LASIK আমি এরকম কোনো রকম লেজার সার্জারি করিনি চোখে, সেটা আপনি নিজে লিখে দেবেন। যদি করে থাকেন ভুলেও দেবেন না, আপনার এগেনস্টে কিন্তু স্টেপ নেবে ইন্ডিয়ান রেলওয়ে, কারণ রেলওয়েতে লোকো পাইলট এমনই একটা পোস্ট, এখানে চোখ নিয়ে কোনো কম্প্রোমাইজ কিন্তু করে না। আপনি যদি এটাকে মিথ্যা দিয়ে আপনি রেলওয়েতে জয়েন করেন, পরবর্তী ক্ষেত্রে ধরা পড়লে আপনার এগেনস্টে কিন্তু পেনাল অ্যাকশন নেওয়া হবে, ঠিক আছে। সুতরাং
এই সার্টিফিকেট, এই যে ডিক্লারেশন ফর্ম, এটা কিন্তু অবশ্যই ফিল আপ করবেন। এবং এটা কিন্তু কখন নেওয়া হবে সেটা কিন্তু এখানে লেখা নেই। তো আপনি যখনই CBT 1-এ যাবেন তখনই কিন্তু অবশ্যই এই ডকুমেন্টসগুলো তৈরি করে নিয়ে যাবেন, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল থাকে, কারণ প্রত্যেকবার সিস্টেম চেঞ্জ হচ্ছে, তো কখন কি করছে না করছে বলা খুব মুশকিল। তবে অ্যাডমিট কার্ড যখন আপনি পাবেন হাতে, তখন অ্যাডমিট কার্ডের সাথে কিন্তু লেখা থাকবে কি কি সঙ্গে নিয়ে যেতে হবে, তো সেখানে আপনি একবার দেখে নেবেন, ঠিক আছে? তো আমার মনে হয় সবগুলো কাগজগুলো রেডি করে রাখা ভালো, এতে পরবর্তী ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে আপনাদের ঝামেলার সম্মুখীন যাতে না পড়তে হয়। দেখা গেলো বলে এই অফিসার আসেনি, এটা হচ্ছে না, এই ডক্টরের কাছে যাওয়া হচ্ছে না, কোথায় কিছু নেই, এরকম কোনো ব্যাপার হতে পারে, তো আগে থেকে করে নেওয়া ভালো। তো বন্ধুরা, এটা হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য, ঠিক আছে? এক্স সার্ভিসম্যানদের জন্য এই পারফর্মা। তো বন্ধুরা, এতগুলো অ্যানেক্সচার কমপ্লিট হয়ে গেল। টোটাল এখানে 7টা অ্যানেক্সচার দেওয়া রয়েছে। এবার কোনটা আপনার জন্য প্রযোজ্য সেটা আপনারা দেখে নেবেন এবং অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। আর আশা করি রেলওয়েতে জয়েন করে আপনাদের নিজেদের যে স্বপ্ন সেটা অবশ্যই পূরণ করবেন। উইশিং ইউ অল দ্য বেস্ট।